পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যখন কাছে ডাকে, তার ডাকে সাড়া না দিয়ে কি থাকতে পারি? তাই বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। সান্দাকফু হলো তাদের জন্য স্বর্গ যারা হয়তো খুব ভালো ট্রেকার না, কিন্তু পাহাড় ভালোবাসে। সান্দাকফুকে ওই জন্যই হয়তো বলে ট্রেকার্স প্যারাডাইস। চোখের সামনে পুরো হিমালয়ান রেঞ্জকে দেখতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে সান্দাকফু। দুর্গম রাস্তা পেরিয়ে যখন পৌঁছে যাবেন সেই স্বপ্নের দেশে, তখন দেখবেন আপনার সমস্ত জার্নি যেন এক নিমেষেই ধুয়ে মুছে সব সাফ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সুইট ডেস্টিনেশনের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবার আসি কিভাবে যাবেন। প্রথমে হাওড়া থেকে আপনাকে যেতে হবে এনজেপির উদ্দেশ্যে। হাওড়া থেকে যেসব ট্রেনগুলি এনজেপির উদ্দেশ্যে যায় সেগুলি হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, দার্জিলিং মেল, তিস্তা তোরসা, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা। এইসব ট্রেনগুলি রাতে ছেড়ে সকালে পৌঁছায় এনজেপিতে। এছাড়াও কিছু সাপ্তাহিক ট্রেন আছে। যদি এই ট্রেনগুলিতে আপনারা যেতে পারেন খুব ভালো, তাহলে ওই দিনই বেরিয়ে যান মানেভঞ্জনের উদ্দেশ্যে। আর মানেভঞ্জনে পৌঁছতে হবে দুপুর 2টোর আগে, কারণ মানেভঞ্জনের ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের কাউন্টার বন্ধ হয়ে যায় দুপুর 2টোর পর। তো এইসব ট্রেনগুলিতে গেলে এটা একটা সুবিধা। আর কিছু প্রিমিয়াম ট্রেন আছে, যেমন শতাব্দী, বন্দে ভারত এক্সপ্রেস। এইসব ট্রেনগুলিতে গেলে যারা মানেভঞ্জন যাবেন তাদের এক রাত শিলিগুড়ি হোটেলে কাটাতে হবে। আর আমরা গিয়েছিলাম অন্য ট্রেনে, যেহেতু আমাদের শর্ট টাইমে বেরোনোর পরিকল্পনা হয়েছিল, তাই আমরা 12363 হলদিবাড়ি এক্সপ্রেসে টিকিট করি। সকাল 9টা 5-এ কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং সন্ধে 7টার সময় এনজেপি পৌঁছায়। সেই রাতটা আমরা হোটেলে ছিলাম। এনজেপি স্টেশনে নেমে শিলিগুড়ি জংশনে গেলে ওখানে প্রধাননগর এরিয়ায় প্রচুর হোটেল আছে। এখান থেকে প্রচুর শেয়ার গাড়ি পাওয়া যায়। জায়গাটি হচ্ছে বাস স্ট্যান্ডের বিপরীতে, শিলিগুড়ি যে বাস স্ট্যান্ড তার বিপরীতে। তবে এখান থেকে যেসব জায়গায় শেয়ার গাড়িগুলি ছাড়ে সেগুলি গ্যাংটক বা দার্জিলিং হয়ে যায়, কিন্তু মানেভঞ্জন যেতে হলে আপনাকে গাড়ি বুকিং করে যেতে হবে, অথবা শেয়ার গাড়ি করে মিরিক গেলেন, পরে আবার শেয়ার গাড়ি করে মানেভঞ্জন যেতে হবে। আবার আরেকটা রুট হয়, প্রথমে ঘুম গেলেন, শিলিগুড়ি থেকে ঘুম, আবার ঘুম থেকে মানেভঞ্জন। এবার আসি ট্রেনের ভাড়া কত পড়বে। ট্রেনের ভাড়া আপনার থার্ড এসি পড়বে আপনার 895 থেকে 950-এর মধ্যে, আর স্লিপার ক্লাসে গেলে 330 থেকে 345-এর মধ্যে। আর বন্দে ভারত বা শতাব্দী এসি চেয়ার কারে যদি যান তাহলে 1500 থেকে 2500-এর মধ্যে পড়ে যাবে। আর আমরা যে ট্রেনে যাচ্ছি তার এসি চেয়ার কারের ভাড়া হচ্ছে 770 করে, ও নর্মাল চেয়ার কার 210 করে। অবশেষে পৌঁছে গেলাম শিলিগুড়িতে। তো এখন বাজে 7টা। এই সময় তো আর মানেভঞ্জন যাওয়া যাবে না, তাই আমরা আজকে শিলিগুড়ি হোটেলে থাকবো। এখান থেকে চলে যাব প্রধাননগর এরিয়ায়, ওখানে অনেক হোটেল আছে। এখান থেকে প্রধাননগর এরিয়ায় যেতে ভাড়া পড়লো 30 টাকা করে পার হেড। অবশেষে পৌঁছে গেলাম হোটেলের রুমে। তো এই সব রুমগুলির ভাড়া হচ্ছে, এসি রুমের ভাড়া হচ্ছে 1200 থেকে 1500-এর মধ্যে, আর নন এসির ভাড়া হচ্ছে 800 থেকে 1000-এর মধ্যে। আমরা এই ট্রিপল বেডরুমটায় ছিলাম, ভাড়া নিয়েছিল 1000 টাকা করে। ব্যবস্থা খুব ভালো, যেহেতু এখন অফ সিজন চলছে তাই ভাড়াটা একটু কম আছে। সারাদিন ট্রেন জার্নি করে এই একটা শান্তি। সকাল 7টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়লাম মানেভঞ্জনের উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে মানেভঞ্জনের 4 সিটার গাড়ির ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকার মধ্যে, আর বড় গাড়ির ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকার মধ্যে। শিলিগুড়ি থেকে মানেভঞ্জন যেতে টাইম লাগে প্রায় 3 ঘন্টার মতো। তবে রাস্তায় অনেক সাইট সিন পড়বে, সেক্ষেত্রে একটু টাইম লাগতে পারে। যেমন সাইট সিনে পড়বে গোপালধারা টি গার্ডেন, মিরিক। আগের পর্বগুলিতে আপনাদের প্রত্যেকটা জায়গার পুরো ডিটেলস দিয়েছিলাম, আর এই পর্বতে আমি দেখাবো পুরো সান্দাকফু ট্যুরটি।
এই জায়গাটির নাম হচ্ছে গাড়িধুরা। তো চলুন চারটাও আপনাদের দেখিয়ে দিই। যাবো বলো। তো আমরা এখন যাচ্ছি মানেভঞ্জনে। এবার মানেভঞ্জন থেকে আমরা যাব চিত্রে, চিত্রে থেকে ওই টামলিং। জলের গ্লাসটা তো খুব সুন্দর। যাই হোক, আমাদের খাবার চলে এসেছে আর জায়গাটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো সাজানো গোছানো। আমি দিয়েছি পরোটা আর আমার মেয়ে খাচ্ছে ম্যাগি আর ও খাচ্ছে রুটি। সবই ময়দার পরোটা। দাও দাও, একটু আটা নেই। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও বেরিয়ে পড়লাম। এই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া। পাহাড়টা নেপালের মধ্যে পড়ে। ওইদিকে যত পাহাড় সব ওগুলো নেপালের। আমরা এখন ইন্ডিয়াতে আছি, আর ওটা নেপাল। ইন্ডিয়া নেপাল। আমরা এক্ষুনি সৌরেনী বাজার ক্রস করে এলাম। ওই অঞ্চলটা ছিল পশুপতি সৌরেনী বাজার। अभी हम है पानी गोलाई में। अभी हम है थड़बू टी गार्डन पर। আর এখানে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর আমি দু ভাষায় কেন কথা বলছি? রাস্তা যতই এগিয়ে যেতে থাকবে নৈসর্গিক সৌন্দর্য ততই বাড়তে থাকবে আপনার চোখের সামনে। এখান থেকে আপনি দর্শন করতে পারবেন কাঞ্চনজঙ্ঘাকে। অসম্ভব সুন্দর লেগেছিল এই জায়গাটি। আবার যখন চা শ্রমিকরা যখন এখান থেকে চা পাতা তুলে নিয়ে যাচ্ছে, সেই দৃশ্য সত্যি ভোলার মতো নয়। অবশেষে পৌঁছে গেলাম গোপালধারা টি গার্ডেনে। চা বাগানে চা খেতে এসে গেছি। কি হলো, ছুটে দিচ্ছে না কেন? সবাই চা ছেড়ে ভালো মানুষরা সব ঢুকে দিচ্ছে না। এবার সোজা চলে যাচ্ছি মানেভঞ্জন। তো মানেভঞ্জনে দুপুর 2টোর আগে পৌঁছাতে হবে, না হলে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের বুকিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এবার মানেভঞ্জন পৌঁছে আপনার প্রথম কাজ হচ্ছে গাড়ি বুকিং করতে হবে। এবার আসি কত পড়বে। 1 রাত 2 দিনের ভাড়া হচ্ছে 7,000 টাকা, 2 রাত 3 দিনের ভাড়া হচ্ছে 8,500 টাকা, 3 রাত 4 দিনের ভাড়া হচ্ছে 13,500 টাকা। এটা ফালুট সহ। আর ফালুট সহ যদি আপনি 2 দিনে করে নেন তাহলে আপনার 12,000 টাকা লাগবে। এখানে নিয়ম হচ্ছে এখানকার গাড়ি ছাড়া অন্য কোনো জায়গার গাড়ি এরা অ্যালাউ করে না, সেক্ষেত্রে আপনাকে এখান থেকেই গাড়ি বুকিং করতে হবে। গাড়ি বুকিং হয়ে গেল।
এরপরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে পুলিশ ভেরিফিকেশান। তার জন্য সবার আধার কার্ড বা আই কার্ড যে কোনো একটা করে লাগবে। ল্যান্ড রোভার বুকিং করেছেন তার কাগজপত্র লাগবে। এরপর 3 নম্বর কাজ হচ্ছে সিঙ্গলীলা অফিস থেকে কাগজ বের করতে হবে। এই ফরেস্ট অফিসে এসে আপনাকে কাগজ বের করতে হবে। তো এখানে টাকা লাগবে পার হেড 120 টাকা করে, আর গাড়ির জন্য পার গাড়ি 480 টাকা করে। আমি এখানে 4টা দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে পজ করে দেখে নিতে পারেন। আমরা কখন পৌঁছালাম সেটা ভুলে যাব বলে তাই ঘড়িটাও তুলে রেখেছি। আমরা যেহেতু 2টোর আগে পৌঁছে গেছি তাই আজকে বেরিয়ে যাব তুমলিং। এই যে এইগুলো এখান থেকে দিয়েছে। এবার 4 নম্বর কাজ হচ্ছে আপনার কাছে শুকনো খাবার রাখতে হবে, শীতের পোশাক থাকতে হবে, আর সঙ্গে জল নেবেন। এগুলো এখান থেকেও কিনে নিতে পারেন অথবা আপনারা চাইলে বাড়ি থেকেও আনতে পারেন। চলে এসেছে ল্যান্ড রোভার আর বোলেরো। ল্যান্ড রোভার গাড়িগুলোতে চাপার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। টোটাল 2টো গাড়ি নেওয়া হয়েছে, একটা বোলেরো আর একটা ল্যান্ড রোভার। এখানে ল্যান্ড রোভার গাড়িগুলো অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য খুব সুন্দর, কিন্তু কি বলুন তো, বসে আরাম নেই, কমফোর্টেবল নয় একদম। রাস্তাগুলো এত খাড়াই, একদম সোজা উপর দিকে উঠে গেছে। এখানে বোলেরো গাড়িগুলো চাকাগুলো একটু অদ্ভুত টাইপের, মানে বডি থেকে একটু চাকাটা বেরিয়ে আছে। একটা কথা বলে রাখি, আপনাদের যে কোনো কারোর একটা আইডি প্রুফ হাতের সামনে রাখবেন, কারণ এখানে এসএসবির অনেক ক্যাম্প আছে, 4-5 জায়গায় চেকিং হয়, সেখানে দরকার হতে পারে। কোথায় যাবি এখন? তুমলিং। গাড়ি যতই এগিয়ে চলেছে রাস্তাগুলো যেন অদ্ভুত সুন্দর, একদম সোজা খাড়াই রাস্তা উপর দিকে উঠে গেছে। শুনতে পাচ্ছেন? ল্যান্ড রোভার গাড়িগুলোর কিন্তু এই রকমই আওয়াজ হয়। অবশেষে পৌঁছে গেলাম তুমলিং। সময় লাগলো মানেভঞ্জন থেকে 1 ঘন্টার মতো। রাস্তার ধারেই অবস্থিত সিদ্ধার্থ লজ। আগে থেকেই ফোন করে বুকিং করে রেখেছি। 1500 টাকা করে পার হেড বলছিলেন ওনারা, তো আমরা 1100 করে ছিলাম। খুবই একটা ছোট্ট গ্রাম। এখানে কয়েকটি নেপালি বসতি রয়েছে আর রয়েছে 3-4টে হোমস্টে। এই জায়গাটি ভারত নেপাল সীমান্তে। এই হোমস্টেটা যেমন নেপালে, আর রাস্তার ওই দিকটা হচ্ছে ইন্ডিয়া। এটা হচ্ছে লাঞ্চ, ভাত, ডাল, সবজি, পাঁপড়, চাটনি, ডিমের কারি। এই হোমস্টেটা হচ্ছে নেপালে, আর এই রাস্তার ওপারটাই হচ্ছে ইন্ডিয়া। ওই দেখুন, ওই পিলারটার মধ্যে নেপাল লেখা রয়েছে, মানে এই দিকটা নেপাল আর ওই দিকটা ইন্ডিয়া। তুমলিং 2970 মিটার উপরে, আর ওই আমাদের হোমস্টে সিদ্ধার্থ লজ। সিদ্ধার্থ লজ। এখন আছি তুমলিং এর ভিউ পয়েন্টে। পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। এখনই মেঘে ঢাকা পড়ে গেছে, না হলে ভালো দেখা যাচ্ছিল। এই সিদ্ধার্থ লজেরই এইদিকে একটা হোমস্টে রয়েছে, 2টো হোমস্টে টোটাল। তুমলিংয়ে 3-4টে হোমস্টে আছে থাকার জন্য। এটা হচ্ছে সিদ্ধার্থ লজ, আর এর নিচে দিয়ে চলে গেছে শেখর লজ। এখন পায়ে হেঁটে যাচ্ছি ওই মনেস্ট্রিটা। কতটা উঁচু! নেপালে যাস না, আয় নেপালে যাস না, ইন্ডিয়াতে চলে আয়। চলে এসো, চলে এসো ইন্ডিয়া, চলে এসো। বর্ডার ক্রস দাঁড়িয়ে আছি, চলে এসেছি ইন্ডিয়া।
এই ভাঙাচোরা রাস্তা পেয়ে উপরে যেতে হবে আমাদের মনেস্ট্রিটার কাছে। এই হলো মনেস্ট্রিটা। না, জায়গাটা শান্তি আছে। জায়গাটি খুব সুন্দর, আর সুন্দর জায়গা পেয়ে বাচ্চাগুলো পোজ দিতে শুরু করে দিয়েছে, সবাই একটা করে ছবি তুলছে এখন। দুপুরবেলা যখন এখানে পৌঁছেছিলাম আকাশে খুব মেঘ ছিল, তো এখন বিকেলবেলা মেঘ সরে গেছে, রোদ উঠেছে, একদম পাহাড়ের চূড়াগুলো ঝলমল করছে আলোয়। এখান থেকে স্লিপিং বুদ্ধাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখনও আকাশে প্রচুর মেঘ রয়েছে, দেখি কালকে সকালে দেখা যায় কিনা। তাছাড়া মাকালু, লোৎসে, মাউন্ট এভারেস্ট এইসব পর্বতশৃঙ্গগুলো এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। এখন এই রাস্তাটা পুরো দেখা যাচ্ছে, না হলে একটু আগে পর্যন্ত রাস্তাটা পুরো দেখা যাচ্ছিল না, এতটাই মেঘ ছিল আকাশে। আমরা প্রথমে ঠিক করেছিলাম গুরুদংমার যাওয়ার, তো ওখানে তো যাওয়া হলো না। সিকিমের ওই ভয়াবহ অবস্থা দেখে আমরা আর গেলাম না, তো খুব মন খারাপ হয়ে গেছিল। কিন্তু এখানে আসার পর সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছে, এতটা সুন্দর জায়গা চোখের সামনে, সত্যি ভালো লাগছে। হোমস্টেটা খুবই সুন্দর, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, মানে ইনক্লুডিং সব ধরে নেয়। রাস্তার ধারে ধারে এইরকম খুব সুন্দর সুন্দর ফলের গাছ, কি ফল কে জানে, নাম জানি না। প্রচণ্ড ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। এখন হচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, রাতে 5-এ নামে। জায়গাটি ছবির মতোই সুন্দর। আর ওইদিকে বাচ্চাগুলো ট্রেক করে আসছে। এখানে আমরা বড়রা চড়াই উতরাই রাস্তায় উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু বাচ্চাগুলো 5জন বাচ্চা, ওরা কিন্তু খুব সুন্দর খোশ মেজাজে আছে। ওই দেখুন পাহাড়ি একদল গরু এদিকেই চড়ে আসছে। পাহাড়ের ওই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, ওই চূড়াটায় যখন আমরা গিয়েছিলাম তখন ওই বুগিয়ালটার মধ্যে ওরা চড়ে বেড়াচ্ছিল। এবার তো বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে, তাই হয়তো রাখাল এবার নিয়ে বাড়ি যাচ্ছে সব গরুগুলোকে। এবার চলুন হোমস্টের ভেতরটা দেখাই। হোমস্টের ভাড়া হচ্ছে ওনারা বলেন 1500 করে, কিন্তু আমরা বাঙালি মানুষ, একটু বার্গেনিং করবেন, 1000-1200-র মধ্যে হয়ে যাবে, ইনক্লুডিং খাওয়া দাওয়া সব কিছু দেয়। এই হোমস্টে সবার ব্যবহার এত ভালো, নেপালি যারা আছেন খুবই ভালো ব্যবহার। আমাদের বাচ্চাগুলো ওদেরকে এত জ্বালিয়েছে, ওরা কিন্তু কোনো সময় ডিস্টার্ব ফিল করেনি। এমনকি আমাদের বাচ্চাগুলো এত বদমাইশি করছে যে ওদের যে টিস্যুগুলো থাকে ওদেরকে বারণ করা হচ্ছে, ওই যে টিস্যু নিয়ে এইরকম করছে, এত অত্যাচার করেছে, আর কিছুতেই সামনে রাখতে পারছিলাম না। আসলে অনেকগুলো বাচ্চা একসাথে জড়ো হয়েছে, তো ওই জন্য আরও বদমাইশিগুলো করছে। এটি হলো হোমস্টের ডাইনিং প্লেস। এখানেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এখানেই সব খাওয়ানো হয়। এটি হলো ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের যে গাড়ির ভাড়ার চার্টটা, সেই চার্টটা এখানে দেওয়া আছে। আর এটি হলো ওনাদের রান্নাঘর, এখানেই রান্নাবান্না করে। আর এই ডাইনিংয়ের ভেতরেই রয়েছে একটা ফায়ার প্লেস, দেখাচ্ছি চলুন। এই দেখুন, রাতেই ফায়ার প্লেসে আগুন জ্বালানো হয়। এবার চলুন রুমগুলো দেখাই। তো এই ডাইনিং প্লেসের নিচে দিয়ে নেমে যাচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে গিয়েই রুম। এই একটা রুম, 101, 102 এরপরেই। আর এইদিকে দেখুন কোয়াশ, আলু, সবজি সমস্ত কিছু রেখেছে এখানে। কোয়াশের সাইজটা দেখুন কি বড় বড়। ওনাদের পার হেড 1100-1200 যেমন যা পড়বে, এগুলো কিন্তু পার হেড, যে রুম একটা রুমের জন্য 1100 এরকম নয়।
ওনারাই রুম দিয়ে দেবেন, পার হেড পয়সা নিয়ে নেন, যতজন আছে ততজনকার পয়সা। একটা ব্যালকনি রয়েছে। আমাদের যেমন 3টে রুম দিয়েছেন, 101, 102, 103 নিচের রুমগুলো। এর পাশেই একটা ঘরে আগুন জ্বালানোর জন্য এই যে কাঠ রাখা রয়েছে। এরপরে এই যে 103 নম্বর রুমটি, এটাও নেওয়া হয়েছে। এই যে সকালবেলা একটু গরম জল নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর চলে এলাম ব্যালকনিতে। ব্যালকনির নিচেটা একটু অপরিষ্কার, কিন্তু দূরের মেঘটা যেটা দেখা যাচ্ছে খুবই সুন্দর। সকালে আর স্নান করলাম না, কারণ ওনারাই বললেন যে বিমারি হয়ে যায়গা, তাই এত ঠান্ডায় আমারও আর মন চাইলো না। একটু নিচের দিকে গিয়ে পাবেন শেখর লজ। তবে সিদ্ধার্থ লজের জায়গাটি খুব সুন্দর, একদম রাস্তার ধারেই। রাত্রিবেলা হোমস্টের জানালা দিয়ে দেখলাম পাহাড়ের কোলে দূরের জোনাকির মতো জেগে থাকা আলো আঁধারি, ভূগোল বইয়ের পৃষ্ঠায় আঁকা সেই জাদুময় দৃশ্য। কি সুন্দর, শহরগুলো একদম ঝিকমিক করছে রাতের তারার মতো। দেখি আদার্স আদার্স ওই তাপমাত্রা যখন 5 ডিগ্রিতে নেমে যায়, তখন এখানে ফায়ার প্লেসে আগুনও ধরিয়ে দেয়। এই যে এখন আগুন ধরাচ্ছে, একটু আগে আগুন করা হয়েছে, আর একটা কয়লা দিয়েছে আর একটু আগুনের জন্য। আমি এমনিতেই একটু শীত কাতুরে, আর ওইদিকে ওরা খেতে বসে গেছে, আমি এদিকে আগুন পোয়াচ্ছি। আর আমাদের বাচ্চাগুলো ওদেরকে এত উৎপাত করেছে কি বলবো। এই যে টিস্যু রাখা থাকে, সেই টিস্যুগুলোকে নিয়ে এসে জ্বালিয়ে দিচ্ছে। এই ঠান্ডায় এই আগুনই ভরসা। এটা হলো রাতের খাবার, চিকেন দিয়েছে, স্ট্যান্ডার্ড সাইজের চিকেন আছে, ভাত, ডাল, একটা সবজি। এটা হলো সকালের ব্রেকফাস্ট, ফ্রায়েড রাইস, ডিম, সুজি, একটু ছোলা মশলা, আর এটা হচ্ছে ওখানকার একটা ব্রেড। স্থানীয়দের এইভাবেই ব্রেড বানায়। আর আমি ভেবেছি লুচি, তো আমি গিয়ে বলছি আরেকটা লুচি দিন তো। ওনারা তখন বললেন লুচি ঠিক হ্যাঁ, তারপরে বলছে এ ব্রেড হ্যাঁ, লুচি নেই হ্যাঁ। আমি বললাম ও আচ্ছা। রওনা দিচ্ছি সান্দাকপুর উদ্দেশ্যে তুমলিং থেকে। গাড়ি এসে গেছে, ওই যে ল্যান্ড রোভার দাঁড়িয়ে, আর এইদিকে আছে বোলেরো। এই দুটো গাড়ি যাবে আজকে। রুমে আছে আমাদের লাগেজপত্র। এখন আমরা বেরিয়ে যাচ্ছি সান্দাকপুর উদ্দেশ্যে। এখন আমরা রওনা দিচ্ছি সান্দাকপুর উদ্দেশ্যে। এখান থেকে যারা ট্রেক করে যান, তারা এখান থেকে ট্রেক করে যেতে পারেন সান্দাকপুর। ওই যে ওনারা আসছেন, ওনারাও আমাদের সাথে ওই সিদ্ধার্থ লজেই ছিলেন, তো ওনারা যাবেন ট্রেক করে। আমরা যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তাই ট্রেক করে যাওয়া সম্ভব হবে না, অনেকটা রাস্তা। ওনারা আজকে গিয়ে কালীপকরিতে থাকবে, তারপরে যাবে, কালকে যাবে সান্দাকফু। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ট্রেক করে যান তারা এই তুমলিং থেকে যাত্রা শুরু করেন। আমরা যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তাই ট্রেক করার সাহস পেলাম না। আমরা যাচ্ছি গাড়িতে। ওই যে ওনারা হেঁটে আসছেন, ওনারাও আমাদের সাথে হোটেলেই ছিলেন, ওই সিদ্ধার্থ লজে। তুমলিং থেকে কিছু দূরে শুরু হবে সিঙ্গলীলা ফরেস্ট, তাই ফরেস্টে ঢোকার আগে পারমিট দেখাতে হবে চেকপোস্টে। এরপর এখান থেকে শুরু হয়েছে সিঙ্গলীলা ফরেস্ট। কোনো একটা আইডি প্রুফ হাতের সামনে রাখবেন, কারণ এখানেও অনেক এসএসবির ক্যাম্প আছে, সেখানে চেকিং হয়।
মানেভঞ্জন থেকে গৌরীবাস 19 কিলোমিটার পাবেন পাকা রাস্তা। তারপর গৌরীবাস থেকে সান্দাকফু হচ্ছে 12 কিলোমিটার। সেখান থেকে শুরু হবে দুর্গম রাস্তা। সিঙ্গলীলা ফরেস্টের ভেতরে গা ছমছমে পরিবেশ, কোনো জনবসতি নেই, শুধুই জঙ্গল। এই রাস্তায় ল্যান্ড রোভার আর বোলেরো গাড়িগুলো চলে। তবে এই খারাপ রাস্তা বেশি দিন থাকবে না, খুব শীঘ্রই বছর দুয়েকের মধ্যে এই রাস্তা তৈরি হচ্ছে দেখলাম। প্রচণ্ড খারাপ রাস্তা, খুব অফরোডিং। এখানে এসে একটু দাঁড়ালাম, তার কিছুক্ষণ পর যাব। প্রচণ্ড খারাপ রাস্তা। এখানে গাড়ির ড্রাইভারদের মধ্যে খুব একতা দেখলাম। এরা নিজেরাই মেকানিক, একে অপরের গাড়ি যদি খারাপ হয়ে যায় নিজেরাই বাগিয়ে দেয় সবাই মিলে। এইখানে আমাদের দাঁড় করিয়ে রেখে ড্রাইভার সাহেব এখন কোথায় গেছে? ওই যে আমাদের ড্রাইভার সাহেব আসছে এতক্ষণে। এখন এই মুহূর্তে আছি কালীপোখরি লেকে। এই যে লেকটা কালীপোখরি, পোখরি কথার অর্থ হচ্ছে লেক, কালীপোখরি। আর জলটা দেখুন একটু কালো, সেই জন্যই কালীপোখরি। যারা ট্রেক করে আসেন তারা এখানে এসে থাকেন কালীপোখরি। এখানে দুটি হোমস্টেও আছে। তবে আমরা দাঁড়িয়েছি, ওদের গাড়িটা এখনো আসেনি, 1 ঘন্টার মতো হলো বসেই আছি, গাড়ি আসছে না। আর এখানে কোনো নেটওয়ার্ক নেই যে ফোন করে জানবো যে কোথায় আছে, এখানে কোনো নেটওয়ার্ক নেই। পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে। যেদিকেই তাকাচ্ছি চারিদিকে শুধু মনোরম দৃশ্য। এই কালীপোখরি লেকের পাশেই রয়েছে নেপালের যে আর্মির ঘাঁটি। এই যে দেখুন কাঁটা তার দিয়ে ঘেরা রয়েছে, ওইদিকে আছে নেপালের আর্মি। এই কালীপোখরি থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা ইন্ডিয়া আর একটা হচ্ছে নেপাল। নেপালে ঢোকার আগে এন্ট্রি করতে ওরা 50 টাকা করে চায়, কিন্তু আমরা দিইনি। কারণটা হচ্ছে আমরা টিকিট চেয়েছিলাম, ওনারা দিতে পারেননি, সেই জন্য আমরা 50 টাকা করে পার হেড চাইছিল, আমরা দিইও নি। অনেক কষ্টের পর প্রায় 2 ঘন্টা পর আমরা ফোনে নেটওয়ার্ক পেলাম। তারপরে শুনলাম এই ল্যান্ড রোভার গাড়ির এই অবস্থা, চলন্ত গাড়ির একদম চাকা খুলে বেরিয়ে গেছে। তবে একটা গাড়ির জন্য 40টা গাড়ি পরপর দাঁড়িয়ে গেছে। এখানে ড্রাইভারদের মধ্যে একতা ভীষণ। বর্ধমানে আমরা গোটা ওয়েস্ট বেঙ্গলেরই আছি। আরামবাগে বাগে বর্ধমান পশ্চিম। ও আমি রমনা বাগানে ছিলাম। রমনা বাড়ি বাদামতলা। হ্যাঁ রমনা বাগান ইয়ে আছে না, ডিভিশনাল অফিস আছে। এখন আমরা আছি কালীপোখরিতে, এবার যাচ্ছি চৌধুরী চক। কালীপোখরিতে ওদের গাড়িটা আসার পর আমাদের আবার দুটো গাড়ি সবার ছাড়া শেষে হয়েছে। আমরা পৌঁছাবো সান্দাকফু। তো মেঘে ঢাকা, আমাদের নিচে মেঘ আছে। हम अभी है विचे भंजन में, ये नेपाल में है। আমাদের গাড়ি একটু খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা একটু দেরিতে পৌঁছাচ্ছি। আর এখন মেঘে ঢাকা হয়ে গেছে, 11টার পর মেঘ ঢেকে যায়। অবশেষে পৌঁছালাম সান্দাকফু। এটা হচ্ছে সান্দাকফু। ঠিক আছে। অনেক দুর্গম রাস্তা পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম সান্দাকফু। এই হলো গোটা হিমালয়ান রেঞ্জ। সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মাকালু, মাউন্ট এভারেস্ট সমস্ত পিকগুলো দেখা যাচ্ছে। খুব সকালে একদম আকাশ পরিষ্কার থাকে। তবে যাই হোক, সান্দাকফুতে এসে আমরা পুরো ভিউ দেখতে পেয়েছি। এতটা কাছ থেকে স্লিপিং বুদ্ধকে কোনো দিন দেখিনি, মনে হচ্ছে হাত বাড়ালেই ছুঁয়ে দেব, এতটা কাছে, এতটা সুন্দর লাগছে এখানে। এখানে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এলে একদম পরিষ্কার আকাশ থাকে, সমস্ত পিকগুলো দেখা যায়। পুরো হিমালয়ান রেঞ্জ আপনার চোখের সামনে। আর এপ্রিল থেকে মার্চের মধ্যে এলে বরফ পাবেন। তাছাড়া মার্চ এপ্রিলে এলে এখানে রডোডেনড্রন গাছগুলোর মধ্যে ফুল ফোটে। এই যে সানরাইজ হোটেল, এই সানরাইজ হোটেল থেকে এরকম ভিউ দেখা যায়। এখানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা, তবে এয়ারটেলটা মাঝে মধ্যে টাওয়ার আসছে। তবে আপনি চাইলে এই হোটেলের রুম থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে বাড়িতে যোগাযোগ করতে পারেন।
এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, এখানে কোনো এটিএম নেই, সঙ্গে ক্যাশ আনবেন। আর কনকনে ঠান্ডায় বাড়ি থেকে ফ্লাক্স নিয়ে আসবেন। অক্টোবর নভেম্বর মাস আর ডিসেম্বর মাস করে সান্দাকফু এলে ভালো ভিউ দেখতে পাবেন। কর্পূর আনবেন সঙ্গে, আর রাখবেন কোকা 30। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে এগুলো কাজে লাগবে আপনাদের। খিচলে এরপর সূর্যাস্ত দেখতে চলে যেতে পারেন আলে। আল থেকে ভালো সূর্যাস্ত দেখা যায়। এখন রয়েছি সানরাইজ হোটেলের উপরে, সামনেই একদম কাঞ্চনজঙ্ঘা, ওই দিকে রয়েছে মাউন্ট এভারেস্ট। এখন মেঘে ঢাকা। দেখুন নিমেষের মধ্যেই কেমন মেঘে ঢাকা পড়ে গেল সমস্ত পিকগুলো। এবার চলুন দুপুরের লাঞ্চটা করে নিই। জলও কত কস্টলি, ওই যে জল যাচ্ছে গাড়ি করে, ট্যাঙ্কি করে জল নিয়ে যাচ্ছে। এখন আমি আছি সানরাইজ হোটেলের একদম ছাদে, সামনেই আছে কাঞ্চনজঙ্ঘা। এখন একটু মেঘে ঢাকা পড়ে গেছে, একটু আগেই খুব ভালো দেখা যাচ্ছিল। ওই দিকে আছে মাউন্ট এভারেস্ট, আর এখানে আছে মাকালু। সানরাইজ হোটেলের নিচে কিছু হোমস্টে আছে, তো এখানে চাইলেও আপনারা থাকতে পারেন। আর সান্দাকফুর যে হাইয়েস্ট পিক, সেখানে উঠতে গেলে খুব সকাল সকাল উঠতে হয়, নাহলে এখানে এত কনকনে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া বয়, তো ওখানে এখন ওঠাতে যাবে না। ওই যে ওই চূড়াটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে এভারেস্ট। পুরো মেঘে ঢাকা পড়ে, চারিদিকে রডোডেনড্রন গাছে ভর্তি। এখন ফুল নেই, তবে এপ্রিল মার্চ করে তখন ফুল হয়। আর এই হলো সানরাইজ হোটেলের রুম। আর এখানে খাবার দাবার হচ্ছে প্লেট সিস্টেম, 350 টাকা প্লেট পার হেড। রুমগুলো ভীষণ সুন্দর। আর এখানে খাবারটা কিন্তু বুফে সিস্টেম। 350 টাকার মধ্যে ভাত, ডাল, একটা সবজি, একটা কোয়াশের তরকারি, স্যালাড, চাটনি, আলু ভাজা, আর এই আলু ভাজা, এইগুলো বুফে সিস্টেম করা আছে। আর মাংসটা দেয় 1 প্লেট। আপনার সবজি, ডাল, চাটনি যত খুশি লাগবে আপনি নিতে পারেন, কিন্তু মাংসটা 1 প্লেটই থাকে। 350 টাকার মধ্যে এটা দেয়। আর এবার চাইলে আপনি মাংস এক্সট্রা নিতে পারেন, তো সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পে করতে হবে।
রানী এই হলো রডোডেনড্রন গাছ। দেখুন এখন ছোট ছোট ফল ধরে রয়েছে, লাল লাল ছোট ছোট লঙ্কার মতো। এখানে যেহেতু কিছু দোকানপাট নেই, আমার মেয়ে এই গাছের একটু ডাল ভেঙে নিয়ে যাচ্ছে। ওকে কিছু একটা নিয়ে যেতেই হবে। প্রথমে পাথর নিতে চাইছিল, আমি বললাম পাথরটা তো নিস না, তো ওই গাছের ডাল একটু নিয়েছে। যত বিকেল গড়াচ্ছে ততই ঠান্ডার প্রকোপ খুব বাড়ছে। আর আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফু থেকে তুমলিংয়ের উদ্দেশ্যে। তুমলিং হচ্ছে 12 কিলোমিটার। তুমলিংয়ে ফিরে আমাদের হোটেলে যে লাগেজ রাখা আছে সেই লাগেজপত্র নেব এবং এই দিনই বেরিয়ে যাব মানেভঞ্জন। এখন এলাম মানেভঞ্জনে। আমরা এখন এসেছি মানেভঞ্জনে। এখন আর বাজে কাল- 4:50। হ্যাঁ 4:50। মানেভঞ্জনে যেহেতু আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিল, তাই এই রাতটা আমরা এখানে হোটেলেই কাটিয়ে দেব। তো আমরা উঠলাম হোটেল প্রধানে। ভাড়া নিয়েছিল 1,500 টাকা করে। ওনারা বলেছিলেন অনেক বেশি, কিন্তু শেষমেশ 1,500 টাকা রাজি হয়। হোটেলের ভেতরের রুমগুলো এক একটা জায়গার নামে, টংলু, সান্দাকফু, তুমলিং এইসব নামে। মানেভঞ্জন, টংলু, শেষকালে শেষমেশ একটা রুম পাওয়া গেল না। বাথরুমটা দেখি পরিষ্কার আছে না, পরিষ্কারই আছে। গিজার আছে, যাই হোক চানটা করা যাবে রে। গিজার না থাকলে খুব সমস্যা। 3টে রুম নেওয়া হয়েছে, 1500 টাকা করে ভাড়া এক একটা রুমের। এই হলো রুমের ভেতরের ডেকোরেশন। আজকে ইচ্ছা ছিল যে কালিম্পং ফিরে যাওয়ার। কালিম্পংয়ের কোনো গাড়ি নেই, সেই জন্য গাড়ি না পাওয়ার জন্য কোনো হোটেলও পাওয়া যাচ্ছিল না। শেষমেশ এই 3টে রুম পেয়েছি। এই একটা রুম। আমরা যা দুর্গম রাস্তা পেরিয়ে সান্দাকফু পৌঁছালাম, আমার মনে হয় আমরা যেখানে ছিলাম তুমলিং জায়গাটা, ওখান থেকে সান্দাকফুর মানে যে ভিউ দেখেছি তার থেকে তুমলিংয়ের ভিউ আরো সুন্দর ছিল। যেহেতু মেঘ ছিল না তুমলিংয়ে, এক রাত ছিলাম ওখানে। সান্দাকফুর অভিজ্ঞতা কেমন? সান্দাকফু আমি বেল্ট পরছি এই টাইমে কে তুলে তো বেল্ট পরলি বা? তোর বেল্ট আমি তুলিনি। কাটবে অবধি? ঠিক আছে, আবার জিজ্ঞাসা করো, ওই অবধি কাটবে। এই যে ম্যাডাম, ম্যাডাম, এই যে ম্যাডাম, আপনার সান্দাকফুর অভিজ্ঞতা কেমন? ভালো, সব অনেকটা দেখা যাচ্ছিল। এইখানের তুলনায় যেমন তুমলিং আমরা দেখেছিলাম সকালে, ওর চেয়ে বেশি দেখা যাচ্ছিল, আরো ভালো দেখা যাচ্ছিল। কিন্তু যদি মেঘটা না থাকতো তাহলে অনেক ভালো দেখা যেত। রাস্তাটা কেমন দুর্গম ছিল সেটা বল। রাস্তাটা দারুণ ছিল, ঝাঁকানি 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 ঝাঁকানি। আর দেখে মনে হচ্ছিল এই পড়ে গেল গাড়িটা। আর তুমলিংয়ে যা মনে হলো, তুমলিং থেকে দেখে আমার খুব ভালো লেগেছে। যদি সান্দাকফুতে যদি মেঘটা না থাকতো তাহলে ভালো লাগতো। ব্যাস, বন্ধ করো। এরপরে যে মানেভঞ্জনের যে বাজার, সেই বাজারটা দেখতে যাব। বেডই বেশি। এটা হচ্ছে রিসেপশন। आलू दम ले लीजिए ना, ये नहीं समझ में आ रहा है, आलू दम ले लीजिए। दाल फ्राई आपका 200 है। सुनिए ना, मोमो नहीं है, मोमो छोड़ के डिनर में जितना कुछ लिखा है सब अवेलेबल है। অবশেষে এসে পৌঁছালাম শিলিগুড়ি। এখান থেকে ট্রেন আছে আজ রাত 8টায়। সেজন্য বসে আছি, ট্রেন ধরবো। কেমন লাগলো?
4:32 আমরা নামলাম বর্ধমান স্টেশনে পদাতিক এক্সপ্রেসে। ফিরে এলাম নিজের গন্তব্যে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।